রাফিয়ান শহরে শত্রু শত্রু খেলা নিকৃষ্ট হয়ে উঠবে। আমার ছায়াও আমার সাথে বেইমানি করতে শুরু করেছে। এখন আর কেউ নিজে মাইন্ড গেম খেলে না। সবাই এখন ভালোবাসার শহরে নিকৃষ্ট মাইন্ড গেমের খেলায় আকৃষ্ট। ভালোবাসার শব্দটা সবার কাছে বিশ্বাসযোগ্য। ভালোবাসার মাইন্ড গেমটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে আসে। রাফিয়ান শহরে সবাই এক একটা রাফিয়ান। নিজের রাজ্য টিকিয়ে রাখতে সবাই চাইবে, কেবল আমি একমাত্র ব্যক্তি। হ্যালো ভিউয়ার্স, এই গল্পের বাকি অংশের সাথে অল পার্ট আপলোড করে দিলাম। যারা আগের সিজনগুলো দেখেছেন তারা স্কিপ করে যাবেন প্লিজ। আর যারা নতুন তাদেরকে পুরো গল্প দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আমি সেই পাখি যার বাসা নেই। আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই। আমি সেই সাগর যার তীরে জল নেই। রাফিয়ানের স্টাইলে রাফিয়ান চলে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পাপ রাফিয়ানের শহরে রাখব না। রাফিয়ান দ্য গ্রেট, গ্রেট দ্য রাফিয়ান ইজ মাই স্টাইল। রাফিয়ানের শহরে একজনই হয় রাফিয়ান। ইয়াস, মাই স্টাইল ইজ মাই মাইন্ড গেম। আমি নিকৃষ্ট শহরের বাসিন্দা। আজকের পর থেকে সবাই আমার নাম মনে রাখবি। রাফিয়ানের শহরে আবার সে ফিরে এসেছে। একটা শহর, একটাই মাইন্ড গেম, আর একজনই হলো রাফিয়ান দ্য গ্রেট। ছেলেটা দেখতে বেশ সুদর্শন এবং জিম করা বডি, মুখে চাপদাড়ি, চুলগুলো বড় বড়, চোখে সানগ্লাস, কালো কোট পরিহিত ছেলেটার দিকে সবাই তাকিয়ে আছে। শহরের বড় বড় মাস্তান ছেলেটার সামনে পরে গড়াগড়ি খাচ্ছে। জ্বলন্ত সিগারেট ফেলে দিয়ে আর 15 বাইকে উঠে চলে যায়। প্রায় 30 মিনিট পর বাইকটা গিয়ে থামলো বড় বাড়ির সামনে। ভিতর থেকে ফোনে কথা বলতে বলতে বের হলো একজন বয়স্ক ভদ্রলোক, বয়স 70-এর কাছাকাছি হবে। লোকটা ছেলেটার দিকে তাকিয়ে বলতে লাগলো, কে তুমি? আমজাদ সাহেব। ছেলেটা কথা শেষ না করতেই লোকটির কাছে গিয়ে বলল, বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। আসো আসো, তুমি ভেতরে আসো। ভেতরে নিয়ে গিয়ে চপায় বসিয়ে আবারও বলে উঠল, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? আর আমজাদ সাহেব আমাকে তোমার কথা বলেছে। নাজিম সাহেব ছেলেটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওপর থেকে রুহি নিচে নামতে নামতেই বলতে লাগলো, বাবা, আমার কিছু টাকা লাগবে, আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিও। ড্রয়িং রুমে বসে থাকা ছেলেটার দিকে দৃষ্টিপাত করলো রুহি। নাজিম সাহেব রুহিকে দেখিয়েই বলে উঠল, ইনি হলো রাজ মাহমুদ। আজ থেকে ও সবসময় তোর সাথেই থাকবে। রাজ রুহির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। রুহি রাজের দিকে তাকিয়ে বিরক্ত ভাব নিয়ে ওর বাবাকে বলল, কিন্তু বাবা। আচ্ছা। রুহি কিছু বলতে গিয়েও নাজিম সাহেবের রাগান্বিত লুক দেখে আচ্ছা বলে নাজিম সাহেব ইশারা করলে রুহির সাথে রাজা বের হয়। রুহি ড্রাইভিং সিটে বসতে গেলে রাজ তাকে থামিয়ে দেয়। রাজ নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসে। রুহি রাজের পাশের সিটে বসে। রাজ ড্রাইভিং করতে করতে প্রীতম আহমেদের গাওয়া বালিকা তোমার প্রেমে পদ্ম গানটা গাইতে শুরু করে। বালিকা, তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধু পান করে, অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের শোক লুট হয় নিঠুর মৌন ঝরে। বালিকা, তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধু পান করে, অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের শোক লুট হয় নিঠুর মৌন ঝরে। হও হুঁশিয়ার মনের দুয়ারে, নজর রাখো খুব, চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে, হয় না উৎসুক বালিকা, পড়ে যাবে সব সুখ। বালিকা, তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে একটা যে ফুলে ফুলে উড়ে মধু পান করে, অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ে শোক লুট হয় নিঠুর মৌন ঝরে। তোমার দিকে বাড়াবে সবাই ভালোবাসার হাত, কারণ তোমার কাছে আছে প্রেমের প্রপাত। তোমার জন্য হাবা ছেলেও যেতে যাবে যুদ্ধে,
আসলে কিন্তু মা বললেই তোমায় বলবে, তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে পাড়াতো ভাই। প্রেম হয়ে গেলে কিছুদিন পরে দেখবে ভাই আর নাই। কতই বা শুনবে তোমার জন্য পারবে দিতেও প্রাণ। কেউ বা আবার তোমায় নিয়ে লিখবে কবিতা গান। সব আয়োজন আসলে ওই তোমার প্রেমের জন্য। তুমি ভেবে দেখো করবে কার জীবনটা ধন্য, নইলে পড়ে যাবে সব সুখ। রাজ গানটা শেষ না করতেই রুহি রাগান্বিত স্বরেই বলে উঠল, আহ, কি শুরু করেছেন কি আপনি? হুম হুম, যত সব। বাবা কই থেকে যে নিয়ে আসে এসব পাগল টাগল। হ্যালো মিস, আমি পাগল নই, ঠিক আছে? গানটা আমার অনেক ফেভারিট, তাই এই গানটা আমি মাঝে মাঝে গাই। কিছু সময়ের মধ্যে গাড়িটি এসে থামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। রুহি গাড়ি থেকে নামে। রাজ গাড়ির সামনে বসে একটা সিগারেট জ্বালিয়ে সিগারেটে টানতে থাকে। কলেজের বাইরে কিছুটা দূরে রুহি ও রুহির বান্ধবীরা দাঁড়িয়ে আছে। রুহি সেখানে যেতেই রুহির বান্ধবী তানহা বলে উঠল, কিরে দোস্ত, ছেলেটা কে রে? দেখতে বেশ সুদর্শন, দেখতে সেই লাগছে। কেন? তোর পছন্দ হলে তুই গিয়ে তার গলায় ঝুলে পড়। আমার মনে হয় না সে আমাকে পাত্তা দিবে। দোস্ত, তুই যদি হেল্প করিস তাহলে আমি একটু বাজে দেখতে পারি। আমি আবার তোকে কি হেল্প করব শুনি? হুম হুম। আরে তুই শুধু আমাকে দেখিয়ে দিয়ে বলবি আমার একটু কাজ আছে, তাই আমাকে জলদি যেতে হবে, সে যেন আমাকে জলদি পৌঁছে দেয়। আচ্ছা ঠিক আছে, চল। এরপর রুহি সহ রুহির সকল বান্ধবী গাড়ির কাছে আসে। রাজ গাড়ির উপরে বসে ফোন চাপছে। রুহি তানহাকে দেখিয়ে দিয়ে রাজকে বলে, এই যে শুনছেন? রাজ মাথা না উঠিয়ে গম্ভীর গলায় বলল, আপনি বলতে থাকেন, আমি শুনতেছি। এটা আমার বান্ধবী তানাহা। ওর বিশেষ একটা কাজ আছে, আপনি ওকে নিয়ে নামিয়ে দিয়ে আসুন। কথাটা শুনে রাজ মাথা উঁচু করে একবার দেখে গাড়ির সামনে থেকে সরে দাঁড়ায়। 2 মিনিটের মধ্যে মার্সিডিজ গাড়িটা এসে রাজের সামনে থামে। রাজ তানহাকে গাড়িতে উঠে বলে ড্রাইভিং সিটে থাকা ছেলেটাকে বলে, শোনো ম্যাডাম, যেখানে যাই সেখানেই নামিয়ে দিস। তানহা রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকায়। 1 মিনিট পর তানহা সেই গাড়িতে উঠে চলে যায়। রুহি রাজকে কিছু বলতে যাবে, রাজ রুহির কথা না শুনে গাড়িতে গিয়ে বসে। রাজ গাড়িতে বসেই নিলয়কে ফোন দিয়ে বলে, আয়নার সাথেও লুকোচুরি খেলা, পাশেই বা ছিল কবে কে আবার। নিজেকে ফাঁকি দিয়ে এ খেলা শুধুই সাময়িক শূন্যতা মেটাবার খেলা নয়, এটা রাফিয়ানের খেলা। শত্রু নয়, বন্ধু বন্ধু খেলা। খেলার জগতে একজনই সেরা। সি ইজ রাফিয়ান দ্য গ্রেট, অনলি ওয়ান পারসন। কোড দে। আমি পাঠিয়ে দিছি। আর শোন, তোর থেকে 1 কিলোমিটার দূরে তোকে মারার জন্য লোক লাগিয়ে রেখেছে। ওকে আমার ফোনে কানেক্ট কর, বাকিটা আমি দেখছি। কথাটা বলে রাজ ফোন কেটে দেয়। রাজ একাই হাসতে হাসতেই বলে ওঠে, তোর শহর জুড়ে নামুক বৃষ্টি, শত্রুতা বয়ে যাক তোর শহর জুড়ে। আজ শহরের শত্রুর বৃষ্টি, শুরু হোক পুরনো খেলা, নতুন করে সৃষ্টি। বাকিরা মাইন্ড গেম খেলে বারবার, রাফিয়ান মাইন্ড গেম খেলে একবার। নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হওয়ার গল্প আমার কাছে শোনাতে এসো না। আসলে এটা রাজ নাকি রাফিয়ান জগতের রাফিয়ান দ্য গ্রেট? কয়েক মিনিট পর গাড়ি থেকে বের হতে কয়েকজন ছেলে তার সামনে পড়ে যায়। ছেলেগুলোর দিকে তাকিয়ে রাজ মুচকি হাসি দেয়। তাদের মধ্য থেকে একজন কাপা কাপা কণ্ঠেই বলে উঠল, তো আপনি এখানে? হুম, আমি এখানে। কেন, আমাকে দেখে ভয় হয় তোদের? না না না। আহত হৃদয় নিয়ে মানুষ বাঁচতে পারে, কিন্তু তাকে বাঁচা বলে না। মন যদি চোখকে শাসন করে, তবে কখনো চোখ ভুল করবে না। এই শহরে চলতে হলে দম লাগে, দম। রাফিয়ান দ্য গ্রেট, গ্রেট দ্য রাফিয়ান ইজ মাই স্টাইল। আমি তোদের সাথে থেকে তোদের সাথেই মাইন্ড গেম খেলবো। আমি তোর পরিচয় সবাইকে বলে দেব। রাফিয়ানের শহরে মাইন্ড গেম একমাত্র রাফিয়ানই খেলতে পারে। রাফিয়ানের শহরে মাইন্ড গেম একমাত্র রাফিয়ানই খেলতে পারে। যে খেলায় জয় নিশ্চিত করা থাকে সেই খেলা আমি খেলি না, কারণ বাধা ব্যতীত জয়ের আমার কাছে কোনো মানেই নাই। মরতে নয়, রাফিয়ান জীবন কেড়ে নিতে ভালোবাসে। মরতে নয়, রাফিয়ান দ্য গ্রেট জীবন কেড়ে নিতে ভালোবাসে।
তোরা 10 জন, আমি একা। আমার ডিকশনারিতে কখনো না শব্দ ছিল না। রাফিয়ানের শহরে একটাই গেম, সেটা মাইন্ড গেম। ইয়েস, অনলি ওয়ান গেম। রাজ কথাগুলো বলে মনে মনে হাসতে থাকে। কিছু সময় পর রুহিকে নিয়ে বাসায় যায়। যে মানুষটা এত ভয়ঙ্কর, অথচ সেই ছেলেটা রুহি আর নাজিম সাহেবের কাছে কত ভদ্র। দেখে মনে হয় একদম নতুন এই শহরে। রুহির পাশের রুম রাজকে দেওয়া হয়েছে। রাজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে থাকে। খাবার রাজের কথা মতো রাজের রুমে দিয়ে আসা হয়। রাজ খাবার খেয়ে ঘুমিয়ে যায়। ঘড়ি কাটায় রাত 1:36। বাহিরের বিদ্যুটে অন্ধকার, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশ দেখায় বোঝা যায় বৃষ্টির আবির্ভাব ঘটবে। রাজ ঘুম থেকে উঠে সিগারেট জ্বালায়। বাইরে ঝুম বৃষ্টি, রাজের ঠোঁটে জ্বলন্ত সিগারেট। আসলে বৃষ্টির শীতল আবহাওয়ার সাথে কিছুর মিল না থাকলেও সিগারেট খোরদের জন্য সিগারেটের দারুণ একটা মিল আছে। এরপর রাজ ব্যাগ থেকে কালো রেনকোট পরে নেয়। বালিশের নিচ থেকে পছন্দের পিস্তলটা কোমরে গুজে নেয়। রাজ রুম থেকে রেডি হয়ে নিচে চলে আসে। রাজ নিচে আসতেই রাজের সামনে কালো ল্যাম্বরগিনি গাড়ি এসে থামে। রাজ গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে নিজ গন্তব্যে। হঠাৎ রাজের পাশ থেকে রিফাত বলে উঠল, ভাই, তুমি কেন হঠাৎ করে নাজিম সাহেবের বাসায় আসলে? এটা আমার মাথায় ধরে না। আর তাছাড়া তুমি... রাজ হাত উঁচু করতে রিফাতের কথা বন্ধ হয়ে যায়। রিফাত জানে রাজের উপর দিয়ে কথা বলা রাজ কখনোই পছন্দ করে না। রিফাত চুপ হয়ে থাকে। কয়েক মিনিট পর রিফাত আবারও বলে, ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কর। ভাই, তুমি এখানে কেন আসলে? বিভিন্ন মুখোশের পসরা সাজিয়ে চলে বিশ্বাসঘাতকতার খেলা। মুখের সামনে মুখোশকে রেখে বসে রং বদলের মেলা। ভাঙা জোড়ার খেলায় হৃদয় বড় ক্লান্ত। ভগ্ন হৃদয় দুটি জুড়তে মন ভীষণ বিধ্বস্ত। রাজের কথা শুনে রিফাত মাথা চুলকাতে থাকে। কি বললো রাজ? রিফাত রাজের দিকে তাকিয়ে আছে। রিফাতের ক্ষমতা নেই রাজের কথা বোঝার। তবু রিফাত সবসময় রাজের সবকিছু অনুকরণ করতে থাকে। তবু রিফাত বারবার ব্যর্থ হয়। রাজ রিফাতের দিকে তাকিয়ে জোরে হাসতে শুরু করে। রিফাতের মাথা নিচু করে নেয়। রাজ রিফাতের কাঁধে হাত দিয়েই বলে উঠল, যুদ্ধক্ষেত্রে সহস্র যোদ্ধার উপর বিজয়ের চেয়েও রাগ ক্রোধ। বিজয়ী বা আত্মজয়ী বীরই বীর শ্রেষ্ঠ। শত্রুকে কখনো দুর্বল ভাবতে হয় না। ভাই, আমি তোমার কথা বুঝতে পারছি। তবে তুমি যখন আমার পাশে থাকো, মনে হয় আমার পাশে আমার আরেক পৃথিবী আছে। রিফাত রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। কিছু সময় পর গাড়ি গিয়ে থাকে কাঙ্ক্ষিত জায়গায়। রিফাত গাড়ি থেকে নেমেই একটা ছেলের কপালে পিস্তল ধরে গালি দিয়ে বলে উঠল, খানকির পোলা, তুই এখানে? আমি তোরে অনেক খুঁজছি। বল, কেন তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলি? রিফাত, কুল কুল। না ভাই, তুমি শুধু আমার একটা বার বলো, ওর কলিজা আমি বের করে ফেলবো। একটা গল্প শুনবি রিফাত? আচ্ছা শোন। বিস্ময়ের মধ্যে দিয়ে শত্রুর মনোবল ভেঙে দেওয়া, এটাই যুদ্ধের ভবিষ্যৎ। সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্বে থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে। যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচতে চায়, আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার থাকে না। রাজার রাজত্ব কায়েম করার স্বপ্ন সবাই দেখে, কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। সেটা কি জানিস? ওয়েট, বলছি। রাজ পকেট থেকে সিগারেট বের করে সিগারেটটা টানতে লাগলো। সিগারেট টানতে টানতে আবার বলে উঠল, রিফাত, সিগারেটের ধোঁয়াগুলো কোন দিকে যায় একটু লক্ষ্য করে দেখ। রাজের কথা মতো রিফাত তাকালো। গাড়ির সামনে ডিম লাইট জ্বলছে। সিগারেটের ধোঁয়াগুলো পূর্ব দিকে উড়ে যাচ্ছে। মাঝে মাঝে রিফাত রাজের কাছে বোকা বনে যায়। রাজ রিফাতের দিকে তাকিয়ে আবারও হাসতে লাগলো। রিফাত আবারও প্রশ্ন করলো, আসলে ভাই, তুমি কি চাও আমি এটাই বুঝতে পারলাম না। শোন, একজন মানুষকে মারার চেয়ে মৃত্যুর যন্ত্রণা দেওয়াটা আমার কাছে সবচেয়ে আনন্দের। তার মানে তুমি কি বলতে চাইছো ওরে মৃত্যু যন্ত্রণা দিয়ে ছেড়ে দেব? না, মৃত্যুর যন্ত্রণা যে কতটা কষ্টদায়ক এটা আগে বোঝাতে পারলে মৃত্যুর আগ পর্যন্ত সে তোকে ভুলবে না। তাকে বোঝাতে হবে রাফিয়ান খেলায় রাফিয়ানি আগে থাকে। রাফিয়ানের শহরে বেইমানি করলে তার মৃত্যু অবধারিত।
রাজ কথা শেষ করে রিফাত ছেলেটার সামনে বসে। ছেলেটার হাত পা চেয়ারে বাঁধা। রিফাত ছেলেটার পায়ের একটা আঙ্গুল কেটে ফেলে। ছেলেটা চিৎকার করছে। রিফাত ছেলেটার কানের কাছে মুখ নিয়েই বলল, করো, আরো জোরে চিৎকার করো, এখানে কেউ আসবে না তোকে বাঁচাতে। কথাটি বলেই রিফাত ছেলেটার হাতের চামড়া কাটতে থাকে। রাজ ইশারা করলে রিফাত গাড়ি থেকে মরিচের গুঁড়া এনে ছেলেটার ক্ষত স্থানে লাগিয়ে দেয়। ছেলেটার চিৎকারের মাত্রা আরো বেড়ে যায়। ছেলেটা চিৎকার করতে করতেই বলে উঠল, ভাই তুই আমাকে মেরে ফেল, এই যন্ত্রণা সহ্য করার চেয়ে মৃত্যু অনেক ভালো। বল তুই কার কথায় এমনটা করলি? ভাই বিশ্বাস কর, আমি জানি না। আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা দিয়ে বলা হয়েছিল রাজকে মেরে ফেলতে, কিন্তু কিন্তু আমি তোদের পাশে থেকেও বুঝতে পারিনি রাফিয়ান জগতের রাফিয়ান দ্য গ্রেট রাজ। তার ফোন নাম্বার দে। ও বিদেশি নাম্বার থেকে আমার কাছে কল করে। আমি তার পরিচয় জানতে চাইলে সে আমাকে বলে, পরিচয় দিয়ে কি করবি, তুই কাজ করতে পারলে তোকে এই শহরের ডন বানিয়ে দেব, ভুলেও যেন সে বুঝতে না পারে। আমাকে এটুকুই বলেছিল। বিশ্বাস কর ভাই, এর বেশি আমি আর কিছুই জানি না। রিফাত ভাই তুই তুই আমাকে 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 মাফ করে দে ভাই। ছেলেটার কান্না মিশ্রিত স্বরে কথাগুলো বলল। রিফাত কিছু বলার আগেই রাজ পিছন থেকে হাসতে হাসতে বলে উঠল, ছোট থাকতে আমার সবচেয়ে প্রিয় শিক্ষক বলতো, মানুষের ভুল 1000বার ক্ষমা করে দিবি, নিজে ভুল না করেও ক্ষমা চাইবি, কিন্তু কখনো কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করবি না। প্রয়োজনের তাগিদে সময়ের সাথে সাথে মানুষ ভিন্ন ভিন্ন রূপ ধারণ করলেও চরিত্র কখনো বদলায় না। নাও আই ক্যান্ট রিয়েলাইজ দ্যাট। রাজ কথাটা বলে ছেলেটার সামনে যায়। ছেলেটার আর বুঝতে বাকি রইল না এখন কি হতে চলেছে। রাজ ইশারা করলে গাড়ি থেকে পেট্রোল নিয়ে আসে। রিফাত ছেলেটার পুরো শরীরে পেট্রোল ঢেলে দিল। রাজ সিগারেটের আগুন ছেলেটার দিকে ছুঁড়ে মারবে, তখন ছেলেটা চিৎকার করে বলে উঠল, বলছি 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 ভাই, আজমল সাহেব আমাকে বলেছিল ঢাকা গাজীপুর চৌরাস্তা এলাকায় থাকে সে। আজমল সাহেবের নামটা শুনেই রাজ গাড়ির উপরে জোরে হাত দিয়ে একটা বাড়ি মারে। রাজের এমন বিহেভিয়ার দেখে রিফাত রাজের কাছে আসে। রাজের চোখ লাল হয়ে আছে। রিফাত রাজের কাঁধে হাত রেখে বলে উঠল, ভাই ভাই ও ভাই, আজমল সাহেব। স্টপ ইউর মাউথ। রাজের ভয়ঙ্কর রূপ দেখে রিফাত আর কোনো কথাই বলে না। রাজ আবার সিগারেট জ্বালিয়ে 2 টান দিয়ে রাগান্বিত সরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আহ আজমল সাহেব, আজমল সাহেব, আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট নাম আজমল সাহেব। কথায় আছে দুর্বল দেহ মনকে দুর্বল করে দেয়। মন যখন ঘুরে বেড়ায় কান আর চোখ তখন অকস হয়ে দাঁড়ায়। তাহলে কি রাজ? কয়েক মিনিট পর রাজ ছেলেটার শরীরে আগুন জ্বালিয়ে দেয়। ছেলেটা ছটফট করছে, তবু যেন রাজের রাগের মাত্রা কমছে না। রাজ রিফাতের কাঁধে হাত রেখে হাসতে হাসতে বলে উঠল, রিফাত, ছোটবেলার কথা আমার খুব মনে পড়ছে। ক্লাস 5-এ থাকাকালীন স্যার আমাকে বলেছিল, মনের দিক থেকে যে দুর্বল, কর্মক্ষেত্রেও সে দুর্বল। আমি বলেছিলাম, আমার মনই আমার ধর্মশালা। অল্প বয়সী মনটা হিসেবে বড় হতে পারে যদি যে সময় নষ্ট না করে। ঠিক সেই সময় অন্য স্যার আমাকে ডেকে বলেছিল, আচ্ছা বাদ দে, তুই আজকে রাতে ঢাকা চলে যা। কথাগুলো বলে রাজ কিছু একটা ভাবতে থাকে। 1 মিনিট পর রাজ হাসতে হাসতেই বলে উঠল, আমরা একটা আগুনের খেলা খেলেছি। যেমন আমি অকপটে এই মুহূর্তে চেপে ধরতে পারি জ্যান্ত সিগারেট, জ্বালাতে পারি রাফিয়ান জগতের জ্বলন্ত আগুনের লেলিহা। রাজের কথা শুনে রিফাত দাঁড়িয়ে আছে। রিফাত কি বলবে? রাজের কথার আগামাথা সব মাথার উপর দিয়ে গেছে। রিফাত রাজের কথা মতো সেখানে চলে যায়। রাজ গাড়ি ড্রাইভ করে চলে আসে। গাড়ির শব্দ শুনে রুহি বেলকনিতে আসে। এসে দেখে কালো পোশাক পরিহিত একজন লোক বাড়ির ভিতরে প্রবেশ করলো। রাজ উপরে উঠবে, দোতলার সিঁড়িতে রুহি দাঁড়িয়ে আছে। রুহি রাজকে থামিয়ে বলে উঠল, কোথায় গিয়েছিলেন আপনি? হুম। রাজ রুহির কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে নিজের রুমে চলে যায়। রুহি কিছু না বলে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে রুহি মনে মনে বলল, সকাল হলে আপনাকে এই বাসা থেকে বিদায় করে দেব। কত বড় সাহস, আমার কথা শোনে না। রাজ রুমে এসে আজমল সাহেবকে একটা মেসেজ দিয়ে রাখে। রাজের মেসেজ পেয়ে ওপাশ থেকে আজমল সাহেব তড়িঘড়ি করে রিপ্লাই দেয়। রাজ আজমল সাহেবকে ফোন করতেই আজমল সাহেব হাতে ফোনটা রিসিভ করে।
সকালে আপনি আমার বাসায় আসুন, আপনার সাথে আমার কথা আছে। কিন্তু কোনো কিন্তু নয়, রাজ মাহমুদ যা বলে তাই করে। আচ্ছা আচ্ছা, আমি আসবো। সকালে আজমল সাহেব রাজের দেওয়া ঠিকানা মতো চলে আসে। রাজকে দেখে পুলিশ অফিসার সহ আজমল সাহেব দাঁড়িয়ে যায়। রাজ সিগারেট টানতে টানতে আজমল সাহেবের সামনে গিয়ে বসে। রাজ চোখ বন্ধ করে সিগারেট টানছে। সবাই রাজের দিকে তাকিয়ে আছে। চোখ খুলে সিগারেটের শেষ টান দিয়ে হাসতে হাসতে বলতে লাগলো, জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে গেলে কারোর থাকা না থাকাটা ম্যাটার করে না। মানুষ একবার মানিয়ে নেওয়া শিখে গেলে রাজার রাজত্ব হারিয়ে ফেললেও আফসোস করে না। রাফিয়ানের রাজ্যে কে থাকবে কে থাকবে না, এটা রাফিয়ান ঠিক করে। রাজের কথাগুলো বলে আবার চোখ বন্ধ করে নেয়। হামজা সাহেব বড় নেতা হওয়ার সত্ত্বেও রাজের কথায় সে এখানে চলে এসেছে। আসার সময় আমজাদ সাহেবের ড্রাইভার অনেকবার জিজ্ঞাসা করেছিল। জবাবে আমজাদ সাহেব ড্রাইভারকে কয়েকটা কথা শুনিয়েছে। এরপর ড্রাইভার কিছু বলেনি। সবাই চুপচাপ হয়ে বসে আছে। কয়েক মিনিট পর আমজাদ সাহেব বলে উঠল, কি চাইছো বলো। গাজীপুর, আমার একটাই বাড়ি চাই। সাথে পুলিশ প্রশাসন লাগবে না। আমজাদ সাহেবের কথা শুনে রাজ হাসতে থাকে। হাসি থামিয়ে একটা সিগারেট জ্বালিয়ে রাজ বলল, মিস্টার আমজাদ সাহেব, বিপ্লব গোলাপের সজ্জা নয়। বিপ্লব হচ্ছে মৃত্যু পর্যন্ত অতীত ও ভবিষ্যতের মধ্যকার সংগ্রাম। এই শহরে সবাই সবার পাওয়ার নিয়ে মাঠে নামে। কার পিস্তলের গুলিতে কার নাম লেখা আছে কেউ জানে না। রাফিয়ানের শহরে একটা মাইন্ড গেমেই সমাপ্তি। বিপ্লব তো আর গাছের ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে। বিপ্লব অর্জন করতে হয়। আমজাদ সাহেব বেশ রাগান্বিত স্বরে কথাটা বলল। রাজ আমজাদ সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠল, শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নাই। শত্রু সৃষ্টির কারণগুলো এখনও মরেনি। ভ্লাদিমির লেনিনে আমি 3টি খবরের কাগজকে 1,00,000 ব্যাননোট অপেক্ষা বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। বাকিটা আপনি ডিসাইড করুন, অপেক্ষা না সমঝোতা। আপনার উপর ডিপেন্ড করে আজমল সাহেব। রাজকে থামিয়ে দিয়ে আমজাদ সাহেব রাজের কাছে গিয়ে হাত থেকে জ্বলন্ত সিগারেটের দুটা টান দিয়ে বলে উঠল, রাফিয়ানের শহরের নিকৃষ্ট মাইন্ড গেমের আড়ালে ছোট বড় অনেক ওঝা উকি দিয়ে বসে আছে। আমি জানি তোমার মাইন্ড গেমের কাছে এসব কিছুই না, তবুও চিন্তা করে দেখো। আরে বাহ, আপনি দেখি পুরনো দিনের সব কথাই মনে রেখেছেন। তাহলে নিশ্চয় এটাও জানেন, কোকড়া সাপ 2 দিনের হোক আর 2 বছরের হোক, সে কিন্তু মরণ বিষ মুখে নিয়েই জন্মায়। সাপ সাপুড়ের খেলাটা না হয় ময়দানেই দেখা যাবে। রাজের কথা শুনে সেখান থেকে অনেকেই মনে মনে হাসতে থাকে। তাদের মধ্যে থেকে রবিন আমজাদ সাহেবের কানের কাছে মুখ নিয়েই বলে উঠল, স্যার, কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই ছেলেটাও দেখি সেম। স্যার, আপনি একবার বলুন ওরে। রবিনের কথা শেষ না করতেই রবিনের গালে দুটো থাপ্পড় পড়ে হামজা সাহেব বলে উঠল, যা বলেছিস আর ভুলেও কখনো এই কথা মুখে আনবি না। ও সাধারণ কোনো ছেলে নয়। ও কেন এই শহরে এসেছে এটা বলতে পারবো না, তবে একটা কথা মাথায় রাখবি, ওর সাথে কথা বলা মৃত্যুকে আলিঙ্গন করা সমান কথা। আমি বিগত 10 বছর যে চেয়ারে বসে আছি এটা। আমজাদ সাহেব থেমে যায়। রাজের পাশে গিয়ে আবারও বলতে শুরু করে, তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটাই হবে। আমি জানি তুমি চাইলে আজমল সাহেবকে পৃথিবী থেকে বিদায় করে দিতে তোমার একটা ইশারাই যথেষ্ট। তুমি চলে যাও, আমি তোমার সব ব্যবস্থা করে দেব। সেটা আপনার ইচ্ছে। রাজ কথাটা বলে সিগারেট টানতে টানতে বের হয়ে বাইক স্টার্ট করে যখন রাজের ফোনে একটা মেসেজ আসে। রাজ মেসেজটা দেখে মুচকি হাসতে থাকে। হাসতে হাসতে সেই নাম্বারে ফোন দেয়। হপাস থেকে ফোন রিসিভ করতে রাজ বলে, রাফিয়ানের শহরে সবাইকে একসাথে নিয়ে মাইন্ড গেম খেলতে চাই। চলে এসেছি তোর শহরে। মাইন্ড গেম খেলবো আমার স্টাইলে। রাফিয়ানরা খেলতে নয়, খেলাতে ভালোবাসে। যখন আসল রাফিয়ান মাইন্ড গেম খেলে একটাই সমাপ্তি হয়। রাফিয়ান একাই খেলতে ভালোবাসে। যারা দুর্বল তারা দল বেঁধে মাঠে নামে। রাফিয়ানের শহরে রাফিয়ান একাই 100। ইয়েস, অনলি ওয়ান পারসন, রাফিয়ান দ্য গ্রেট। দ্য রাফিয়ান ইজ মাই স্টাইল। রাজ ফোন রেখে দেয়। ফোনের ওপাশ থাকা ব্যক্তিটা হাসতে হাসতেই বলে উঠল, হা 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 রাফিয়ান, হা 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 রাফিয়ান।
অভিনামীর ছেলেটা একাই হাসতে হাসতে কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে আজমল সাহেব অভির গালে 2টা থাপ্পড় দিয়েই বলে উঠল, হাজার শত্রু থাকার পরেও যে এই শহরে ওপেনলি ঘুরতে পারে তাকে দুর্বল ভাবাটা আমাদের বোকামি হবে। আধার কালো ঘন মেঘ ফেলে আসা রাত জাগা অপেক্ষার নতুন দিনে সোহাগী ঠোঁটের কোণে ভালোবাসার খেলায় মেতেছে এখন চিপটিপিনে। লজ্জার নেশাগুলো হারিয়ে যায় তখন শুধু আরামদায়ক বালিশের সুখে। নিকোটিনের ভরপুর মাতাল শরীরগুলো ক্ষমতা দেখানো অস্থির অসুখে। রাজ আমজাদ সাহেবের বাসায় উঠেছে, কিন্তু কেন সে আমার শত্রুর বাসায় উঠল বিষয়টা অনেক গভীর থেকে ভাবতে হবে। কী জন্য? না, আমার মাথায় কিছু আসছে না। বিজয়, তোমার মাথায় কিছু আসছে? সবাই চুপচাপ হয়ে আছে। বিজয় একটা চেয়ারে বসে অয়নের বোতলে চুমুক দিতে ব্যস্ত। আজমল সাহেব বিজয়ের কাছে গিয়ে অয়নের বোতলটা ফেলে দিয়ে বলতে লাগলো, তুমি অয়ন নিয়ে পড়ে আছো। আমি তোমাকে কি বলেছি শোনোনি তুমি? বিজয় জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে একটা সিগারেট জ্বালিয়ে সিগারেটের লম্বা একটা টান দিয়ে বলতে লাগলো, একটা মেয়ে চাইলে একটা ছেলের জীবন সুন্দর করে গড়ে তুলতে পারে, আবার একটা মেয়ে চাইলে একটা ছেলের জীবন ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। মাঝে মাঝে ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, আবার সেই ভালোবাসা দিয়ে শাহজাহান মমতাজের জন্য তাজমহলও গড়েছিল। বিজয় আবারও থেমে যায়। বিজয়ের কথা কেউ কিছু বুঝতেই পারলো না পারলেও আজমল সাহেব বিজয়ের কাছে গিয়ে আবার বলে উঠল, একটা কথা কি জানো বিজয়? আচ্ছা শোনো, শিক্ষার চূড়ান্ত ফলাফল হলো সহনশীলতা। আমি কালে ভদ্রে আমার সীমাবদ্ধতা নিয়ে চিন্তা করে এবং এইগুলি কখন আমাকে বিষণ্ণ করে না। সম্ভবত সেখানে মাঝে মধ্যে থাকে আকুল আকাঙ্ক্ষার একটি স্পর্শ, কিন্তু এটি হয় ফুলগুলির মধ্যে প্রভাবমান মৃদুমন্দ বাতাসের মতো ভেসে আসা জান্নাতের তরল পাহাড়ের আহরণ করা চমৎকার। আমার পিছনে এবং আমার সামনে আমি ভয় পাই না। প্রত্যক্ষ এক্সপোজারের চেয়ে দীর্ঘমেয়াদের বিপদ এড়ানো নিরাপদ। ভেতুরা ধরা পড়ে যতবার, সাহসীরা ধরা পড়ে একবার। যখন তারা একে অপরকে বলেছিলেন যে এটি সম্ভব নয়, এটি করা হয়েছিল। যারা আমাদের চেয়ে ভাগ্যবান তাদের সাথে আমাদের ভাগ্যের তুলনা করার পরিবর্তে আমাদের একটিকে আমাদের সহ মানুষের বিশাল সংজ্ঞাগোষ্ঠীর সাথে তুলনা করা উচিত। তখন মনে হয় আমরা সুবিধাভোগীদের মধ্যে আছি। আমরা কখনোই সাহসী এবং ধৈর্যশীল হতে শিখতে পারতাম না। যদি পৃথিবীতে শুধুমাত্র আনন্দ থাকে, পৃথিবীটি এগিয়ে চলল কেবলমাত্র এর বীরদের শক্তিশালী ধাক্কায় নয়, প্রত্যেক মহাকর্মীর ক্ষুদ্র ধাক্কার সমষ্টি দিয়েও। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ। সবসময় মাথায় রাখবে, গন্ধাওজন শক্তিশালী জাদুকর যিনি আমাদের হাজার হাজার মাইল যে সমস্ত বছর বেঁচে আছে তা পরিবহন করেছেন। যদিও পৃথিবীটা ভোগান্তিতে পরিপূর্ণ, এটিকে জয় করতেও একটি পৃথিবী পরিপূর্ণ। সব কিছুরই বিস্ময় রয়েছে, এমনকি অন্ধকার এবং নীরবতা। এবং আমি যে অবস্থায় থাকি না কেন। আজমল সাহেব থেমে যায়। সবাই আজমল সাহেবের দিকেই তাকিয়ে আছে। বিজয় বলতে লাগলো, মানুষের জীবনে 2টা সময় থাকে, একটা হচ্ছে মূল্যবান আর একটা হচ্ছে মূল্যহীন। আমাদের সময়টা মূল্যহীন হিসেবে ধরতে পারেন। আপনি তো বলেছিলেন রাজ মারা গেছে, তাহলে সে কি করে ফিরে আসে? বিজয়, আমাদের এসব ভাবার সময় নেই। হ্যাঁ এবং না কথা 2টাই সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা 2টাই বলতে সবচেয়ে বেশি সময় ভাবতে হয়। বিজয় থেমে যায়। অন্যদিকে রাজ নিলয়কে ফোন দিয়ে বলে, আগামীকাল তুই রিফাত চলে আয়। আচ্ছা ভাই। এরপর রাজ কল কেটে দেয়। রাজ বাড়ির ভেতরে প্রবেশ করতেই রুহি রাজের সামনে পড়ে যায়। রাজ রুহির দিকে তাকিয়ে আছে, রুহিও রাজের দিকে তাকিয়ে আছে। রাজের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিমিষেই রাজ হারিয়ে যায় 11 বছর পিছনে। রাজ মনে মনেই বলতে লাগলো, তোমার ঠোঁটের নিচের তিলটা আজও ওই রকমই রয়ে গেছে। ভুলে গেছো তুমি সেই পুরনো কথা? রাজ আনমনে হয়ে পুরনো দিনের কথাগুলো ভাবছে। রুহি রাজের সামনে দাঁড়িয়ে বলে উঠল, এই যে মিস্টার, কি ভাবছেন আপনি? হুম। রাজ কিছু না বলেই নিজের রুমে চলে যায়। রুমে যেতে রাজের ফোনে আরও একটা মেসেজ আসে। রাজ মেসেজটা দেখে হাসতে থাকে। এরপর রাজ মেসেজটা দেখে হাসতে থাকে। এরপর রাজ হাসতে হাসতেই বলে, ভালোবাসার শহরটা সবসময় বিধ্বস্ত হয়। এই শহরে থাকে হাজারো রহস্যের গলি। চিরন্তরে হারিয়ে যাওয়া ভুলগুলো
বিধ্বস্ত শহরে এসে ধরা দেয়। নাটকীয় সংলাপ থেকে শুরু হয় বিধ্বস্ত শহরের রাজপথ। রাজপথের এক পাশে থাকবে শিয়াল কুকুরের দল, অপরদিকে থাকবে রাফিয়ান রাজ্যের বিধ্বস্ত প্রহরী। আমার রাজ্যের প্রহরীগুলো ভীতু, তবুও আমার রাজ্যে খুশির জোয়ার। কিন্তু রাজ থেমে যায়। রাতের অপেক্ষা। রাত 1:35। রাজ বের হয়। চারিদিকে শুনশান নীরবতা। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে আছে পুরো রাস্তা। রাস্তার পাশে কুকুরগুলো মাঝে মাঝে ডাক দিয়ে জানান দেয়। রাতের গভীরতা। দৃশ্য এক ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে। মাথায় বড় টুপি, হাতে ডিও ফার্সের পিস্তল, ঠোঁটে জ্বলন্ত সিগারেট নিয়ে হেঁটেই চলছে ছেলেটি। কিছুটা দূরে গিয়ে থেমে যায়। সিগারেটের ধোঁয়া ছেড়ে জোরে জোরে হাসতে হাসতেই বলে উঠল, মৃত্যুর আগে সবাই বোঝে কে কতটা পাপ করেছে। পাপের রাজ্যে রক্তের গন্ধ সবাই সইতে পারে না। আমার রাজত্বে নতুনের আগমনে বেঈমানদের বিদায় জানাই। আমার শহরে আগন্তুকের আগুনে পুড়িয়ে দগ্ধ করে নতুন তো রূপ নেয়। এটা রাফিয়ানের স্টাইল। আমার কাছে বিশ্বাসঘাতকতার নামে বরাদ্দ হয় একটা গুলি। যারে ভালোবাসবো তারে মাথায় তুলে রাখবো, কিন্তু তুমি যদি আমার মাথার চুল ছিঁড়তে চাও তাহলে মাথায় থেকে আছাড় দেই। রাফিয়ান জগতের মাইন্ড গেমের শহরে সবাই নিকৃষ্ট না, আমি নিকৃষ্ট, তবে সবার ক্ষেত্রে না। ভালোবাসার ছায়াতলে থেকে সবাই রাফিয়ানের সাথে মাইন্ড গেম খেলে। হাসতে হাসতে রাজ সিগারেট জ্বালায়। কয়েক মিনিট পর রাজ বাইক নিয়ে বাসায় চলে যায়। রাজরুমে প্রবেশ করতেই রুহি বলে উঠল, কি চান আপনি এখানে? রাজ রুহির দিকে তাকিয়ে মুচকি হাসলো। রুহি রাজের হাসির মধ্যে বিরক্ত হলো। তাতে রাজের কিছু যাই আসে না। রাজ মনে মনে ভাবে, তাহলে কি রুহি আমাকে চিনতে পেরেছে? রাজ কিছু বলার আগেই রুহি বলে উঠল, আমার বান্ধবী আপনাকে দেখেছে রাস্তার পাশে মারপিট করতে। আমাদের বাসায় তো এমন লোকের জায়গা হবে না, আপনি চলে যান। রুহি কথা শেষ না করতেই নিচ থেকে রুহির বাবা নাজিম সাহেব বলে উঠল, রহিমা, একটু আয় তো। আপনাকে তো আমি পরে দেখে নিব। বাবা কি বলছে আগে শুনে আসি। এরপর রুহি নিচে চলে যায়। নাজিম সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, মারে, তোকে নিয়ে আমার অনেক ভয় হয়, না জানি তোকে হারিয়ে ফেলি। জানিস মা, তুই যখন ছোট তোর মা আমার উপরে রাগ করে তোকে ফেলে অন্য ছেলের হাত ধরে চলে যায়। শুধু তোর কথা ভেবে আমি দ্বিতীয় বিয়ে করিনি। তোর নতুন মা যদি তোকে মেনে না নেয়, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে মা। নাজিম সাহেব মেয়ের সাথে কান্না করে দেয়। রুহিও কান্না করে দেয়। রাজ উপর থেকে বাবা মেয়ের কাহিনী দেখে মুচকি হাসি দিয়ে রুমে চলে যায়। নাজিম সাহেব আবার বলতে লাগে, মা, তুই যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। মায়ের অভাব আমি কখনো তোকে বুঝতে দেইনি। তুই আমাকে কখনো ভুল বুঝিস না মা। তোর বাবা সবসময় তোর ভালো কিছু করবে। রুহি নাজিম সাহেবের চোখের পানি মুছে দিল। নাজিম সাহেব চুপাই বসলো। রুহি নাজিম সাহেবের পাশে বসে বলতে লাগলো, বাবা, ওই লোকটাকে বাসা থেকে বের করো না কেন শুনি? কেমন রহস্য করে কথা বলে, আমি কিচ্ছু বুঝতে পারি না। মারে, ওরে বের করার ক্ষমতা আমার নাই। স্বরাষ্ট্রমন্ত্রী ওকে এখানে পাঠিয়েছে। আমি ওরে কিছু বললে আমার চেয়ার নিয়ে টানাটানি লেগে যাবে রে মা। কি বলো বাবা? এইটুকু একটা ছেলে, দেখে তো মনে হয় হাবাগোবা গবেট মার্কা একটা ছেলে। তার ওপর না, আমার মাথায় তো ঢুকছে না বাবা। তুই ওর সাথে বেশি কথা বলিস না মা, ও একটা গুন্ডা। নাজিম সাহেব কথাগুলো বলতেই রুহি নিজের রুমে চলে যায়। নাজিম সাহেব সিগারেটে টান দিয়ে শয়তানে ঘাসি দিতে লাগলো। নাজিম সাহেব মনে মনে আবারও বলে উঠল, যাকে ভালোবেসে তুমি এখানে এসেছো তার চোখে বিষাক্ত করে তুলবো আমি। নতুন করে জন্ম হবে ভালোবাসার ঘরে শত্রুর আগমন। নাজিম সাহেব এখন বেশ আনন্দে আছে। ওইদিকে রাজ পেছন থেকে ফেলে আসা দিনগুলোর কথাই ভাবতেই চোখ বেয়ে জল পড়ে। ওইদিকে রাজের পিছনে ফেলে আসা দিনগুলোর কথা ভাবতেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। রাজের জন্ম কোন মায়ের গর্ভে সে নিজেও জানে না। রাজের পালিত মায়ের কাছে শুনেছে ছোট্ট একটা অবস্থায় তাকে ময়লা স্তূপ থেকে তুলে আনে রাজের পালিত মা। এইসব ভাবতেই রাজের ফোনে নিলয়ের ফোন আসে। ভাই, তোমার কথা মতো সব কাজ হয়ে গেছে, এবার তুমি তোমার মিশনে নামতে পারো।
নিলয় কথাটা বলেই ফোন কেটে দেয়। রাজ মুচকি মুচকি হাসতে থাকে। কিছু সময় পর রাজ বের হবে। ঠিক তখন নাজিম সাহেব রাজকে বলে, কোথায় যা রাজ? আমার কাজের অংশ সীমিত হতে পারে, কিন্তু কাজ যে এটিকে মূল্যবান করে তোলে। বিশ্বাস হলো শক্তিটি, যার দ্বারা একটি চূর্ণ বিচূর্ণ পৃথিবী আলোটির দিকে বেরিয়ে আসবে। মানুষ ভাবতে পছন্দ করে না। আপনি যখন মনে করেন আপনাকে সিদ্ধান্তে আসতে হবে, উপসংহার সবসময় সুখর হয় না। তুমি কি যে কোনোভাবে আমাকে নাজিম সাহেবের কথা শেষ না করতেই রাজ আবারও বলে উঠল, না না না, রাফিয়ান খেলতে নয়, খেলাতে ভালোবাসে। তুমি ভুলে যেও না তোমার জন্ম। নাজিম সাহেব আর কথা বলতে পারল না। নাজিম সাহেবের কপালে নিশানা করে রাজ পিস্তল ধরে। রাজ ধীরে ধীরে বড় হয়ে উঠেছে একজন পতিতার কাছে। এই পতিতাকেই রাজ মা বলে জেনেছে। রাজ পিস্তলটা নামিয়ে নিয়েই বলতে লাগলো, জন্ম দিলেই সে মা হতে পারে না। আমি জানি না আমাকে কোন মায়ে গর্ভধারণ করেছে। ধিক্কার জানাই সেই সব মাকে, যারা 10-20 মিনিট দেহের খোরাক মেটাতে রাস্তাঘাটে আমার মতো হাজারো রাফিয়ানের জন্ম দেয়। ধিক্কার জানাই সেই সব মানুষরূপী অমানুষদের, যারা অসহায়ত্বর সুযোগ নিয়ে অন্ধ হওয়ার চেয়ে খারাপ জিনিসটি হলো দেখা। কিন্তু একটা কথা কি জানো, অন্ধ ব্যক্তি শুধু 2 চোখ এই সুন্দর প্রকৃতিটা দেখতে চায়। তবে আমি অন্ধ নয়। জ্ঞান হলো প্রেম এবং আলো এবং দৃষ্টি। পুরো পৃথিবী কষ্টে পূর্ণ, এটি কাবুতেও পূর্ণ। একজন অন্ধ ব্যক্তির কি প্রয়োজন একজন শিক্ষক নয়, বরং একটি ভিন্ন স্বয়ং। আমি তাতে সন্তুষ্ট থাকতে শিখে গেছি। যদিও পৃথিবী দুঃখ কষ্টে পরিপূর্ণ, তবুও এটি বিজয়ে পরিপূর্ণ। পৃথিবীর সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা বা স্পর্শ করা যায় না, সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আমি এমন শান্তি চাই না যা বোঝার বাইরে, আমি এমন বোঝা চাই যা শান্তি আনে। বিশ্রাম এবং শান্ত থাকার মধ্যে দিয়ে চরিত্রের উন্নয়ন সম্ভব নয়। কেবলমাত্র পরীক্ষা নিরীক্ষা এবং ভোগান্তির অভিজ্ঞতার মধ্য দিয়ে আত্মা শক্তিশালী হতে পারে, উচ্চ আকাঙ্ক্ষা অনুপ্রাণিত হতে পারে এবং অর্জিত হতে পারে সফলতা। আমার ভালোবাসা আমি যে কোনো মুহূর্তে নিয়ে যাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, অন্তরের চোখেই সর্বাপেক্ষা উত্তম, যদি তুমি তা আলোড়িত করতে পারো। চোখকে কখনো খারাপ পথের দিকে ধাবিত করো না, এতে আখেরে ক্ষতি তোমারই। নাজিম সাহেব মুখোশ পরিহিত কালো চোখে চেনা বড় দায়। চিনতে যেও না, একটা বড় ধাক্কা খাবে। তোর সাহস তো কম না, বাঘের গুহায় ঢুকে বাঘের সাথে বিদ্রোহ ঘোষণা করে। বাঘের গুহায় সেই ঢুকতে পারে যে জঙ্গলের রাজা। রাজার রাজ্যে রাজা স্বাধীন। বাঘের গুহায় সেই ঢুকতে পারে যে জঙ্গলের রাজা। রাজার রাজ্যে রাজা স্বাধীন। বাঘের কাছে ঢুকে বাঘের কান চুলকানোর পরিণাম অতি ভয়াবহ হবে। আমার উপরে তোকে এক সময় ভরসা করতে হবে, আমি তোকে বলে গেলাম। আমার জন্ম কোন মায়ের গর্ভে আমি জানি না, সেই মা কোন ধর্মের অনুসারী ছিল তাও আমি জানি না। তবে আমি সব সময় আল্লাহর উপর ভরসা করি, কারণ মুসলমানদের ভরসা স্বয়ং আল্লাহর উপর, কোনো নেতা বা প্রেসিডেন্টের উপর না। মুসলমানদের ভরসা যদি নেতাদের উপর হতো, তাহলে বদর যুদ্ধে 1000 অস্ত্রধারী সৈন্যের বিরুদ্ধে মাত্র 313 জন সৈন্য বিজয় লাভ করত না। আমার ভরসা তো আল্লাহের উপরে, তোর মতো মাদারের উপর না। রাজের কথা শেষ না করতেই নাজিম সাহেব হাসতে হাসতেই বলে উঠল, আমি জানি তুমি রাফিয়ানিতে ঠান্ডা মাথার মানুষ, তুমি আমার কথা বুঝবে না। আচ্ছা বাদ দাও, একটা কথা বলো তো, তুমি কি করে রাফিয়ান জগতের রাফিয়ান দ্য গ্রেট ক্যারেক্টারে আসলে? 1 মিনিট মিস্টার, আমার একটা ফোন এসেছে।
কথাটা বলেই নাজিম সাহেব উঠে একটু সাইডে গিয়ে কথা বলতে লাগলো। নাজিম সাহেবের মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে ফোনের ওপাশে কথা শুনে নাজিম সাহেব খুশি হয়নি। নাজিম সাহেবের মাথায় কাজ করছে না, মাথাটা কেমন ঝিমঝিম করছে। সামনে তাকিয়ে দেখা মেলে ছোট্ট টং চায়ের দোকান। টং দোকানে পেতে রাখা বেঞ্চে বসে নাজিম সাহেব বলে উঠল, কড়া করে একটা রং চা দে। বেশি করা হলে চা খেতে পারবেন তো নাজিম সাহেব? কথাটা শুনে নাজিম সাহেব ছেলেটার দিকে দৃষ্টিপাত করলো। ছেলেটার মুখে চাপ দাড়ি, এক হাতে জ্বলন্ত সিগারেট আর এক হাতে চায়ের কাপ। নাজিম সাহেব ছেলেটার কাছে গিয়ে সামনের বেঞ্চে বসে বলে উঠল, রাফি, তুমি এখানে? কেন নাজিম সাহেব, আমাকে দেখে অবাক হলেন মনে হচ্ছে। না, মানে এতদিন পর হঠাৎ তুমি এই শহরে? রাফিয়ানের শহরে রাফিয়ান থাকবে, এটা আর নতুন কি? রাজনীলয় রাফিয়ান, সব মিলিয়ে রাফিয়ান দ্য গ্রেট। শত্রুতার শত্রু রাফিয়ান শহরের নতুন চমক, যেটা আপনি শিখিয়েছিলেন। নাজিম সাহেব ছেলেটার কাছে গিয়ে সামনের বেঞ্চে বসে বলে উঠল। কথাগুলো বলে রাফি সেখান থেকে চলে যায়। আপনারা কি ভাবছেন হঠাৎ রাফির এন্ট্রি কেন? আসলে এরা ছিল একটা গ্যাং বলতে পারে। এদের লিডার ছিল রাজ, আর রাজের সাথে ছিল রাফি, নিলয়, জনি, অর্ক, রিফাত। এরা সবাই ছিল এক আত্মা। নাজিম সাহেবের সেই টং দোকানে বসে হিসাব মিলাতে থাকে, কিন্তু বারবার হিসাবের খাতায় শূন্য আসে। নাজিম সাহেব বসে সিগারেট টান দিতেই একজন ভিক্ষুক নাজিম সাহেবের দিকে হাত বাড়িয়ে দেয়। নাজিম সাহেব এবার ভিক্ষুকের দিকে তাকায়, আবার হাতের দিকে তাকায়। হাতে একটা চিরকুট। ভিক্ষুকের হাত থেকে চিঠিটা নিয়ে খুলে চমকে ওঠে। চিঠির উপরে লেখা ছিল ওয়াইট কিলার। নাজিম সাহেব পড়া শুরু করেন। কলেজের শিক্ষা ধারণা পাওয়ার জায়গা, আজীবনের উত্তেজনাপূর্ণ ব্যবসা, এবং এটি সবচাইতে উত্তেজনাপূর্ণ হয় যখন এটি অন্যদের জন্য বেঁচে থাকে। আলোতে একা হাঁটার চেয়ে বন্ধুর সাথে অন্ধকারে হাঁটা ভালো। একসাথে আমরা অনেক কিছু কাজ করতে পারি। আশাবাদ হলো সে বিশ্বাস যা কর্মক্ষমতার দিকে নিয়ে যায়। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কিছুই কাজ হবে না। আপনি যখন আরোহণের আবেগ অনুভব করেন তখন আপনি কখনোই লুকিয়ে থাকতে রাজি হতে পারেন না। আমি দেখতে পাচ্ছি আপনি যাকে অন্ধকার বলছেন তাতে আমি সুখ বলি, কিন্তু হতে পারে তা আমার কাছে মহামূল্যবান। আমি আহ্লাদ তৈরি একটা পৃথিবী দেখতে পাচ্ছি। মানুষের তৈরি বিশ্ব নয়, জীবন হয় একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চার বা কিছুই না, এক দরজার প্রচেষ্টা অন্য প্রদর্শিত। কিন্তু আমরা প্রায় বন্ধ দরজার দিকে এত আফসোস করি যে আমরা আমাদের জন্য খোলা দরজাটি দেখতেই পাই না। ওয়ান কিলার ছিল, আছে বলে, এবং থাকবে, তাকে প্রোটেক্ট করার জন্য হলেও। নাজিম সাহেব চিঠি পড়ে টং দোকান থেকে বের হয়, আর কাউকে দেখতে পায় না। আসলে কে এই ওয়ান কিলার? তাহলে কি এই শহরের দুজন রাজত্ব করবে? এক রাফিয়ান দ্য গ্রেট, দুই ওয়ান কিলার। নাজিম সাহেব বুঝতে পারছে না কি হচ্ছে। নাজিম সাহেব সিগারেট টান দিয়ে বলতে লাগলো, এই শহরে ওয়ান কিলার অ্যান্ড রাফিয়ান এরা কি একই ব্যক্তি? না না, ওরা একজন হলে ওয়ান কিলার আমাকে অফার করতো না। আর এরপর নাজিম সাহেব জোরে জোরে হাসতে শুরু করে। নাজিম মনে মনে ভাবে ওয়ান কিলারের সঙ্গে হয়ে কাজ করলে সফলতা অতি নিকটে। কয়েক মিনিট চিন্তা ভাবনা করে জোরে জোরে হাসতে শুরু করে। হাসতে হাসতে আবার বলতে লাগলো, প্রত্যেকটা দিনই হচ্ছে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। একটি সূর্যোজ্জ্বল দিন থাকুক বা একটি বর্জ্য বিদ্যুৎপূর্ণ ঝড় বৃষ্টির দিন হোক, ক্ষমতার নেশায় মেতে আমি সব হারিয়েছি। ক্ষমতাই আমার কাছে সব। চোখের ভাষা বোঝে কজন, যে বোঝে তার মত আপনার কেউ হয় না। চোখে যে মনের কথা বলে, আমি সবসময় মনের কথা বলি। মন দিয়ে চিনিতে হয়, মন বলে গেছে ফকির লালন। কথাগুলো বলতে বলতে চিঠিতে দেওয়া ঠিকানা মতো চলে যায়। সেখানে গিয়ে নাজিম সাহেব পরের আনন্দে গান গাইতে শুরু করে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরিতে পারিলে মনে বেরি দিতাম পাখির পায়। আট কুঠরি নয় দরজা, আঠা মধ্যে মধ্যে ঝরকা কাঠায়, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই। ক্যাপলের ফায়ার, নইলে কি আর পাখিটির এমন ব্যবহার। খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায়। মন তুই রইলে খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খাসে, ফকির লালন কেঁদে কয়। গানটা আমার কাছে এত আকর্ষণীয় কেন লাগে আমি জানি না, তবে আজকে আমার বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যে গানের
ভাবটা একদম ভেতর থেকে প্রবাহিত হচ্ছে। নাজিম সাহেব একটা চেয়ারে গিয়ে বসে পকেট থেকে সিগারেট বের করে সিগারেট টানতে লাগলো। পাশ থেকে পলাশ বলে উঠল, ফুলের নিকট সূর্যরশ্মি যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই হাসি মানুষের নিকট গুরুত্বপূর্ণ। আপনার হাসি আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই তো আপনার সাথে কাজ করতে আমি সম্মিলিত হতে চলেছি। পলাশের কথায় নাজিম সাহেব আবারও জোরে হাসতে শুরু করলো। হাসতে হাসতে নাজিম সাহেব হাসা থেকে আবার বলে উঠল, আচ্ছা পলাশ সাহেব, ভিক্ষুক বেশে যে আমার কাছে একটা চিরকুট দিয়েছিল, আসলে সে কে? সে কি ভিক্ষুক না ভিক্ষুকের চরিত্রে অভিনয় করে যাচ্ছে? নাজিম সাহেবের কথায় পলাশ হাসতে শুরু করলো। জ্বলন্ত সিগারেট ফেলে দিয়ে বলে উঠল, ওয়ান কিলার অ্যান্ড রাফিয়ান। রাফিয়ানের শত্রু, ওয়ান কিলারের বন্ধু। আর ভিক্ষুক যে ছিল তার কথা ভুলে যান। তার সময় মতো সবার সামনে আসে। ভিক্ষুক হয়তো জানতো আপনি ওইদিকে আসবেন, তাই তো সে আপনার সামনে এসেছিল। সে থাকে সবার আশেপাশে, কখনো পাগল বেশে, আবার কখনো ভিক্ষুক হয়ে। সবাই জানে পাগলের কখনো শত্রু থাকে না, আমিও তাই বিশ্বাস করি। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চাই বেচেতে, কেউ চাই বেচতে রূপই। রূপের বাহার, চুলের ফ্যাশন, আমি হবু ঘুরেই হব। এটাই আমার অ্যাম্বিশন। নিজেকে হারাই খুঁজি তোমারই লয়ন মাঝে। চাহানিতে পারিনি কিছু চাহিয়া, মরিজের লাজে। সবাই সব কিছু হতে চাই, আমি শুধু চাই রাফিয়ান দ্য গ্রেট। সবাই সব কিছুতেই হতে চাই, আমি শুধু চাই রাফিয়ান দ্য গ্রেট। পলাশ কথাটা বলেই জোরে হাসতে শুরু করে। নাজিম সাহেবও কোনো অংশে কম নয়। নাজিম মুচকি হাসি দিয়ে মনে মনে বলে উঠল, রাফিয়ান, খেলায় রাফিয়ানই সেরা। তুমি তোমার মতো করে মাইন্ড গেম সাজাতে থাকো, এরপর নাজিম সাহেবকে অবাক করে দিয়ে পিছন থেকে জনি রহস্যময় একটা হাসি দিয়ে বলে উঠল, প্রত্যেকটা সমস্যারই একটা সমাধান থাকে। যেমন প্রত্যেকটা ঝড়ের পুরাই সূর্য জল দিন আসে। আপনার চাই রাফিয়ান দ্য গ্রেট শহর, সেটা আপনি পাবেন। তবে আমারও যে কিছু চাওয়ার আছে মিস্টার নাজিম সাহেব। বলো তোমার কি চাওয়ার আছে? রাফিয়ান দ্য গ্রেট শহর আমার হলে তুমি যা চাইবে আমি তাই দিব। বলো কি চাও? আমি শুধু রুহিকে চাই। আমি জানি আপনি রাজি হবেন না, কারণ রুহি আপনার ভাতিজি। আশা করি আর কিছু বলার দরকার পড়বে না। রাইট। আমি আর আমজাদ সাহেব দুই ভাই হলেও আপন নয়, সৎ ভাই। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন, আমার মা ছিল আমার বাবার প্রথম স্ত্রী। কথাগুলো বলে কিছু একটা ভেবে থেমে যায় নাজিম সাহেব। অন্যদিকে আমজাদ সাহেব রাজকে জিজ্ঞাসা করে, তুমি চাইলে এই শহরে তোমার থাকার জায়গার অভাব হবে না, তাহলে তুমি কেন আমার বাসায় এসে উঠলে? ভালোবাসার টানে। তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। আমজাদ সাহেব, ভালোবাসা কি খালি চোখে দেখা যায়? ভালোবাসা আসে হৃদয় থেকে। যেমন আমি আপনাকে ভালোবেসে এখানে এসেছি। আপনি কি আমার ভালোবাসা দেখতে পাচ্ছেন? রাজের কথা শেষ না হতেই রুহি এসে হাজির। আমজাদ সাহেব রুহিকে দেখেই প্রশ্ন করে, এই অসময়ে কোথায় যাবি রে মা? বাবা, আজ আমার এক বান্ধবীর বার্থডে পার্টি আছে, আমি সেখানে যাব। আর বাবা, তোমার এই হাবা বাবা ছেলেটাকে বলে দিও অন্তত আজকে যেন সে নতুন সুন্দর পোশাক পরে। সেখানে অনেক বড় নামি দামি মানুষ আসবে, ওনাকে বলো ভালো পোশাক পরে যেন আমার সাথে আসে। রুহি কথাগুলো বলে গাড়ির দিকে বসে। প্রায় 10 মিনিট পর রাজ আসলো। কালো প্যান্ট, সাদা শার্ট, কালো সানগ্লাস, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। রুহি রাজকে এমন লুকে দেখবে কখনো ভাবতেই পারেনি। রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহি। রাজ রুহির দিকে একবার তাকিয়ে মুচকি হাসি দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে। রাজ ড্রাইভ করছে। রুহি চোখ বন্ধ করে কল্পনার জগতে হারিয়ে গেছে। ইস, এমন হ্যান্ডসাম ছেলে যদি আমার জীবনে আসতো, আমি সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হতাম। তার একটুখানি ভালোবাসার স্পর্শে আমি নিজেকে তার কাছে বিলিয়ে দিতাম। রাজ জোরে জোরে গাড়ি ব্রেক করলে রুহি বর্তমানে ফিরে রুহির বান্ধবীর বাসার সামনে চলে এসেছে। রুহি গাড়ি থেকে নেমে দুপার সামনে গিয়ে আবারও ফিরে এসে রাজকে বলে, আপনিও ভেতরে আসুন। রুহির কথা রাজ শুনে না। রুহি রাজের হাত ধরে গাড়ি থেকে বের করে বাসার ভিতরে নিয়ে যায়। রাজকে দেখে সবাই খুশি, বিশেষ করে তানহা অনেক খুশি। রুহির সব বান্ধবী এখানে আছে। রুহি তাদের সাথে কথা বলতে চলে যায়। রাজ এক পাশে দাঁড়িয়ে আছে। পুরো বাড়িটা এক নজর দেখে নিল। পিছন থেকে তানহা এসেই বলে উঠল, হ্যালো মিস্টার রাজ মাহমুদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি?
আমিও আলহামদুলিল্লাহ আগে ভালো না থাকলেও আপনাকে দেখার পর অনেক ভালো আছে। ও আচ্ছা, ভালো থাকা ভালো, তবে কাউকে দেখে ভালো থাকা ভালো না। নিজেকে নিয়েই ভালো থাকতে হয় মিস। শুধু মিস নয়, মিস তানহা, চলুন না বাসার ছাদে। ছাদটা আমি আমার নিজের মতো করে সাজিয়েছি, আপনার অনেক ভালো লাগবে। এরপর তানহা রাজকে ছাদে নিয়ে যায়। ছাদের বিভিন্ন রকমের ফুলের গাছ, কলাবাতি, কাঠগোলাপ, গন্ধরাজ, গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা, চম্পা, চাপা, জুঁই, টগর, ডালিয়া, দফাটি, দলন চাপা, নয়নতারা, পদ্ম, বেলি, মাধবীলতা, মালতী, মগর, রজনীগন্ধা, লিলি, শিউলি, শেফালি, শ্বেতচন্দনী, হাসনাহানা। সবচেয়ে প্রিয় ফুলের মধ্যে অন্যতম হলো রজনীগন্ধা ফুল। সামাজিক অনুষ্ঠান ও ধর্ম অনুষ্ঠানে এমনকি ফুলদানি সাজানোর জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই রজনীগন্ধা ফুল। এই ফুল 12 মাসেই পাওয়া যায় এবং রজনীগন্ধা চাষ করা হয় সারা বছর। তবে রজনীগন্ধা ফুল শীতকালে কিছুটা কম ফোটে। রাজের কাছে যদিও প্রিয় কদম ফুল। রাজ ঘুরে ঘুরে ফুলগুলো দেখছে। হঠাৎ পিছন থেকে একটা গোলাপ ফুল হাতে নিয়ে রাজের পিছনে এসে হাঁটু গেড়ে বসেই বলে উঠল, তুমি কি আমার হবে? তুমি হবে প্রেম যমুনায় নাবিক আমি। আমার সোনার তীর হবে, একটুখানি দুঃখ হবে, আর একটু সুখ কিনে নিয়ে আমার আকাশের পাখি হবে। কারো মন খুঁজিনি, তোমার মনের খুঁজে কারো হাত ধরা হয়নি। আজও তোমার হাত ধরবো বলে হাঁটা হয়নি, কারো পাশে একসাথে হাঁটবো বলে ভালোবাসা আসেনি কভু তোমাকে ভালোবাসবো বলে। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, শান্ত দুপুর। তুমি আমার সারাটি দিন, তুমি সারা বেলা। তুমি আমার জ্যোৎস্না রাতে একটুখানি আলো। তুমি আমার সাজের বেলায় জনাক জলাসুর। তুমি আমার আকাশ ভেঙে বৃষ্টি নামা ভর। তুমি আমার একটুখানি ছোঁয়ায় অনেকখানি পাওয়া। তুমি আমার কড়া রোদের একটুখানি শীত হওয়া। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, শান্ত দুপুর বেলা। তুমি আমার সারাদিন আমার, তুমি আমার সারা বেলা। তানহা রাজের সামনে বসে কথাগুলো বলল। পিছন থেকে রুহি তানহার সব কথা শুনছে। রাজ তানহার এত সুন্দর প্রপোজাল কি অ্যাকসেপ্ট করবে? রাজ কিছুই বলছে না। তানহার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠল, জীবনে আপনি যেটা করেন তাই বলে দেয় যে আপনি কে। সবসময় নিজের প্রথম হারের সংস্করণ হন, অন্যের দ্বিতীয় হারের নয়। নিজে যদি করি নাই হতে পারেন, তবে কবিতা হয়ে উঠুন। আপনি কে হন এবং আপনি কী অনুভব করেন তা প্রকাশ করছেন। কারণ যারা আপত্তি করে তাদের কিছু যায় আসে না, বরং যারা বিষয়টি নিয়ে বিবেচনা করে তারা আপত্তি করে না। আপনার কথার মানে বুঝলাম না। আমার সাথে যারা আছে আজ অবধি ওরাই আমার কথার মানে বোঝে না। আর আপনি? আমি এত কিছু শুনতে বা জানতে চাই না। হ্যাঁ বা না, যে কোনো একটা শুনতে চাই। রাজ কিছু বলার আগেই রুহি বলে উঠল, বাহ, এখানে না আসলে এত সুন্দর রোমান্টিক মুভির দৃশ্য দেখতেই পারতাম না। তা না, চেষ্টা করে দেখ, রাজি হতেও পারে। নারী দোস্ত, ওর হাবভাব দেখে মনে হচ্ছে না সে রাজি হবে। আমার পেছনে কত ছেলে পড়ে আছে, পাতা দিই না, আর ও কিনা আমাকেই পাতা দিচ্ছে না। মিস রুহি, আমি গাড়িতে গেলাম, আপনি চাইলে আসতে পারেন, নয়তো পরে এসে নিয়ে যাব। আমি চলি। কথাগুলো বলে রাজ ছাদ থেকে চলে আসে। রাজ গাড়িতে বসতেই রাফি ফোন করে। ফোনের উপাস থেকেই রাফি বলতে লাগলো, ভাই, নাজিম আর পলাশ আপনাকে মেরে ফেলার প্ল্যান করছে। চারদিকে চলছে যুদ্ধ খেলা। আকাশে বাতাসে পানিতে অস্ত্রের মেলা, রণতরী, মিসাইলের ঘাঁটি যেখানে সেখানে। ভীতি ছড়াচ্ছে মানুষের মনে। উলঙ্গ নৃত্য করে বিশ্ব মানবতা। কে কার খুনি, কে কার পিতা। আমি বুঝতে পেরেছি যে আমার আসল নিয়তি হচ্ছে যুদ্ধ করা। আবার নতুন করে রাফিয়ানের শহরে আগুন জ্বলবে। শত্রু খেলা আর তাজা রক্তের নেশা। রাফিয়ান দ্য গ্রেট, গ্রেট দ্য রাফিয়ান ইজ মাই সিটি।
এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আবার নতুন করে রাফিয়ানের শহরে আগুন জ্বলবে। শত্রু শত্রু খেলা আর তাৎক্ষণিক তাজা রক্তের নেশা। রাফি নিলয়কে আমার সাথে দেখা করতে বল নদীর পাড়ে। বেশি করা হলে কথাটা বলে রাজ ফোন কেটে দেয়। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। নিলয় নদীর পাড়ে বসে আছে। নিলয় রাজকে ফোনও করতে পারছে না, কারণ রাজের নিষেধ আছে। সন্ধ্যার পর রাজ নদীর পাড়ে আসে। রাজকে দেখে নিলয় রাজের কাছে আসে। রাজ একটা সিগারেট জ্বালিয়ে নিলয়কে বলতে শুরু করে। নিলয় জীবনকে বল কাজ আছে, প্রয়োজনীয় যা কিছু লাগে সব যেন সাথে করে নিয়ে আসে। রাজের কথায় নিলয় ঠিক বুঝে যায় কি কাজ। রাজ বাইক নিয়ে চলে যায়। নিলয় সেখানে দাঁড়িয়ে আছে। জীবন সাইবার সিকিউরিটি থেকে হ্যাকিং কোর্স কমপ্লিট করেছে অনেক আগেই। জীবন রাজের কথা কখনো অমান্য করেনি, আজও অমান্য করবে না। পরের দিন নিলয় জীবনকে ফোন করে নিয়ে আসে। নিলয় জীবনকে জিজ্ঞাসা করে, জীবন ভাই, আমি প্রায় সময় শুনে আসছি হ্যাকিং হ্যাকিং, কিন্তু কিভাবে হ্যাক করে এর বর্ণনা আমাকে একটু বলবে? নিলয়ের কথা শুনে জীবন বেশ দীর্ঘ সময় ধরে হেসে চলেছে। জীবনের হাসি দেখে নিলয় আবারও বলে উঠল, ভাই হাসছেন যে? তো কি করব বলো? তুমি রাফিয়ান শহরে থেকে এমন শিশুসুলভ কথা বলছো, তোমার কথা শুনে যে কেউ হাসবে। আমি সত্যি বলছি ভাই, এসবের প্রতি আমার অভিজ্ঞ নাই, এজন্য আপনার থেকে একটু বর্ণনা শুনতে ইচ্ছে হলো। জীবন নিলয়ের হাত থেকে সিগারেটের প্যাকেট নিয়ে প্যাকেটটা নাকের কাছে নিয়েই বলে উঠল, সিগারেটের প্যাকেট না খুলে কি সিগারেটে টান দিতে পারবে? হ্যাকিং জিনিসটাও ঠিক তেমন। হ্যাকিং জগৎটা এক কালো জগৎ। এখানে সবাই মুখোশের আড়ালে থাকতে পছন্দ করে। হ্যাকিং শব্দটা একটি সাইকোলজিক্যাল গেম। হ্যাকিং এই শব্দ দ্বারা এমন কিছু দেখানো হয় যে যারা হ্যাকিং করে তারা অপরাধী, কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? হ্যাকারকে হ্যাকিং প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত জানব। হ্যাকিং অর্থ কোনো কম্পিউটারের নেটওয়ার্ক সিস্টেমে গোপনে অ্যাক্সেস নিয়ে মেন সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়া, অথবা কোনো কম্পিউটার সিস্টেমে ইউজারের অনুমতি ব্যতীত অনুপ্রবেশকে হ্যাকিং বলে। এটা বর্তমান সময়ের অনেক পপুলার একটি শব্দ। ইউটিউবে হ্যাকিং নিয়ে সার্চ দেওয়া ভিডিওগুলোর ভিউ দেখলেই বোঝা যায় হ্যাকিং কত পপুলার। হ্যাকিংকে সাধারণত অপরাধ হিসেবে উপস্থাপন করা হয়। সম্ভবত গঠনগত সংজ্ঞার কারণে হ্যাকিংকে অপরাধ হিসেবে দেখা হয়, কিন্তু বাস্তবে এর ভালো এবং খারাপ উভয় দিক আছে। সাম্প্রতিক সময়ে ডাটার সহজলভ্যতার কারণে মানুষ সহজেই অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারে। তেমনি মানুষ এখন হ্যাকিং নিয়ে ভবিষ্যৎ তৈরি করার চিন্তা ভাবনা করে। আমাদের মনে হ্যাকিং নিয়ে অনেক অজানা প্রশ্ন ভিড় করে, কিন্তু কোথাও মনের মতো উত্তর পাই না। এর পিছনে কারণ আমরা হ্যাকিং নিয়ে বরাবরই ভুল জানি। হ্যাকিং হলো একটি বিশেষ প্রক্রিয়া যা দিয়ে আমরা কোনো সিস্টেমের দুর্বলতা বের করতে পারি, যা সিস্টেম ঠিক করতে টেকনিশিয়ানদের সাহায্য করে। মোট কথা, হ্যাকিং একটি বিশেষ প্রক্রিয়া যা দ্বারা কোনো সিস্টেমের অ্যাক্সেস নেওয়া যায় এবং দুর্বলতা খুঁজে বের করা যায়। হ্যাকারকে আমরা ইতিমধ্যে হ্যাকিং সম্পর্কে জেনেছি, কিন্তু হ্যাকার সম্পর্কে এখনও কোনো ধারণা পাইনি। সহজ কথায় যারা হ্যাক করে তারাই হ্যাকার। কথাটা যত সহজভাবে বলা যায়, কিন্তু ব্যাপারটা তত সহজ না। হ্যাকার হতে গেলে অনেক বিষয় শিখতে হয় এবং অ্যাডভান্স নলেজ থাকতে হয়। হ্যাকার হতে গেলে তোমাকে সর্বপ্রথম প্রোগ্রামিং জানতে হবে। একটা কথা মনে রেখো, একজন হ্যাকার একজন প্রোগ্রামার, কিন্তু একজন প্রোগ্রামার একজন হ্যাকার নয়। হ্যাকিং করার জন্য প্রোগ্রামিংয়ে মাস্টার হতে হয়, কারণ হ্যাকার হিসেবে আপনার প্রধান কাজ হবে সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা। এখন তুমি যদি সিস্টেম তৈরি করা না জানো, তাহলে সমস্যা খুঁজে বের করবে কিভাবে? অর্থাৎ তোমাকে একজন ভালো প্রোগ্রামার এবং অ্যানালিস্ট হতে হবে হ্যাকিং করার জন্য। 2টা বই পড়ে আর 2টা কোর্স করেই কেউ নিজেকে হ্যাকার দাবি করতে পারবে না। বিশ্বে যত বড় বড় হ্যাকার আছে,
তারা একটি লম্বা সময় ধরে হ্যাকিং শিখছে। তাদের এক্সপার্ট হতেও অনেক সময় লেগেছে। হ্যাকার কারা সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে তোমাকে হ্যাকারের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। হ্যাকার সাধারণত 3 প্রকার: ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকার বা কালো টুপিওয়ালা হ্যাকার হলো যারা হ্যাকিং দ্বারা মানুষের ক্ষতি করে। এরা ইতিহাসের সকল বড় বড় এবং ক্ষতিকারক হ্যাকিংয়ের জন্য দায়ী। এরা কোনো সিস্টেমের ব্যাকডোর বা ত্রুটি খুঁজে পেলে তা নিজের স্বার্থে ব্যবহার করে। ডার্ক ওয়েবে আমরা যে সকল পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নাম্বার এবং কনফিডেন্সিয়াল ডাটা দেখি তা সবই এই ব্ল্যাক হ্যাটদের কাজ। এরা সাধারণত নিজের ট্যালেন্টকে খারাপ আর মানুষের ধ্বংসের কাজে ব্যবহার করে এবং হ্যাকিংয়ের আনএথিক্যাল যত কাজ আছে এরা করে। প্রতিটি সিস্টেম অ্যাডমিনের কাছে এরা একটা আতঙ্ক। অনেক দেশের সরকার এদের ভয়ে ভীত থাকে। আবার এমনও কিছু দেশ আছে যারা টাকা দিয়ে এদেরকে কিনে নেয় এবং অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করে। তবে এদের মধ্যে কিছু হ্যাকার আছে যারা ব্ল্যাক হ্যাট হলেও মানুষের ক্ষতি করে না, যেমন অ্যানোনিমাস হ্যাকার গ্রুপ। এরা একটি স্বতন্ত্র হ্যাকার গ্রুপ যারা সবসময় অপরাধ আর অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ করে। হোয়াইট হ্যাট হ্যাকার হ্যাকার বলতেই আমাদের চোখের সামনে যে দৃশ্য ভেসে ওঠে, একটি অন্ধকার রুমের ভিতরে বড় বড় স্ক্রিনের সামনে বসে মোটা একজন মানুষ চিপস খাচ্ছে এবং কোড লিখে সরকারি সাইডে অ্যাক্সেস করছে। পুলিশ সহ সকল গোয়েন্দা সংস্থা তাকে খুঁজতে খুঁজতে হয়রান, কিন্তু পাচ্ছে না। কিন্তু বাস্তব জীবনে এরকম কিছুই না। যদিও বেশিরভাগ হ্যাকিং হয়ে থাকে ডাটা চুরি ও নষ্ট করার জন্য, তবুও এদের মধ্যে কিছু আছে যারা সৎ, আর এমন হ্যাকারদেরই বলা হয় হোয়াইট হ্যাট বা সাদা টুপিওয়ালা হ্যাকার। এরা তাদের স্কিল এবং পরিশ্রম ব্যয় করে সিস্টেমকে নিরাপদ রাখতে। এদের প্রধান কাজ সিস্টেমকে হ্যাকারের কাছ থেকে সুরক্ষিত রাখতে অ্যান্টি হ্যাকার পদ্ধতি তৈরি করে, অর্থাৎ এরা ক্ষতিকারক হ্যাকারদেরকে দূরে রাখার জন্য সিকিউরিটি সিস্টেম তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে থাকে। এদেরকে ইথিক্যাল হ্যাকার বলে। গ্রে হ্যাট হ্যাকার এরা সাধারণত ভালো এবং মন্দ দুই কাজই করে। এরা প্রয়োজন পড়লে সরকারি সিস্টেমের বাইরে গিয়ে হলেও নিজেদের মতো কাজ করে। এরা যে কোনো সময় মুখোশ পাল্টে ফেলতে পারে। অনলাইনে সবাইকে এদের থেকে দূরে থাকতে বলা হয়, কারণ এরা কখন কোন কাজ করে তার ঠিক ঠিকানা নাই। বুঝলাম। তাহলে হ্যাকিং প্রতিরোধের উপায় কি? হ্যাকিং প্রতিরোধের উপায়: হ্যাকিং একটি জটিল প্রক্রিয়া। অনেকগুলো স্টেপ ফলো করে তারপর হ্যাকিং সম্পন্ন করা হয়। এখন কেউ তো আর চাইতে পাসওয়ার্ড দিয়ে দিবে না। হ্যাকিং প্রতিরোধ করার আগে আমাদের জানতে হবে হ্যাকিং হয় কিভাবে বা এর কারণ সম্পর্কে। আমরা জানি হ্যাকিং করতে গেলে প্রথমে সিস্টেম বা নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করতে হয়। এগুলো বের করার পর নানান পদ্ধতি অ্যাপ্লাই করা হয় অ্যাক্সেস নেওয়ার জন্য। এখন তুমি তোমার সিস্টেম হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করতে চাইলে হ্যাকারকে বাধা দিতে হবে। হ্যাকিং প্রতিরোধ করার জন্য তোমাকে উইন্ডোজ সিস্টেমের জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। অ্যাডাল্ট ওয়েবসাইট ডিলিট করা বন্ধ করতে হবে। নিয়মিত সিস্টেম আপডেট করতে হবে। পেন ড্রাইভ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। একটা কথা মনে রাখবে, কোনো ক্র্যাক বা নাল সফটওয়্যার বা ফাইল ইনস্টল করবে না। উইন্ডোজ সিস্টেমের সিকিউরিটি দুর্বল হওয়ার কারণে হ্যাকাররা একেই টার্গেট বানায় বেশি। তাই হ্যাকিংয়ের থেকে বাঁচতে ম্যাক বা লিনাক্স ব্যবহার করতে পারো। এগুলো স্টেবল এবং ভাইরাস অ্যাটাক থেকে অনেকটাই মুক্ত। তবে হ্যাকিং রিস্ক থেকে মোটামুটি 99% মুক্ত হলো লিনাক্স সিস্টেম, যাকে আমরা সাধারণত বলে থাকি কালি লিনাক্স। হ্যাকিং কি এবং হ্যাকার কারা তা সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম। হ্যাকার হতে গেলে যেমন হ্যাকিং জানতে হবে, তেমন হ্যাকিং জানতে গেলে প্রোগ্রামার হতে হবে। কারণ প্রোগ্রামার না হয়ে হ্যাকার হতে গেলে দিন শেষে শুধু
স্ক্রিপ্ট কিডি হয়েই থাকতে হবে। কিভাবে নিজেকে হ্যাকিং থেকে মুক্ত রাখতে পারবো সেই টিপসগুলো সম্পর্কে জানলাম। হ্যাকিং বলতে শুধু এখানেই শেষ না, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আরও অনেক কিছু আছে যা এই মুহূর্তে বোঝানো সম্ভব না। আশা করি তুমি এবার সব বুঝতে পেরেছো। ভাই, সব বুঝলাম। তবে আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল। প্রযুক্তির উন্নতির সাথে বিভিন্ন ডিভাইস এবং টেকপণ্য উন্নত হয়েছে। এর সাথে সাথে আমরা প্রযুক্তি পণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আমাদের জীবনে ঘটে যাচ্ছে অনেক ঘটনা। আপনার তথ্য অনুযায়ী আমরা সোশ্যাল মিডিয়া থেকেও বিশ্বাস হারিয়ে ফেলেছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এখন টাকার কাছে বিক্রি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া এখন বড় বড় রাজনীতিবিদদের কথা মতো চলে। 1952 সালে ভাষা আন্দোলনের ইতিহাস ঘাটলে বোঝা যায়। জীবন থেমে যায়। জীবন আরো কিছু বলার আগেই নিলয় আবার বলে উঠল, কিন্তু আমি এটা বুঝলাম না, সহকারী দলের বিভিন্ন পর্যায়ে থাকা লোকগুলোই এদের মারার নির্দেশ দিয়েছে, আবার ওরাই এটাকে ইস্যু করে কোনো তাদের রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করবে। নিলয়ের কথায় জীবন কিছু বলতে গেলে পিছন থেকেই রাজ বলে উঠল, মিছিল চলাকালীন বিভিন্ন দলের বড় বড় রাজনৈতিক নেতারা সেখানে উপস্থিত না থাকলেও পরে সেখানে গিয়ে পাবলিক সেন্টিমেন্ট তৈরি করে এটাকে রাজনৈতিক হিসেবে ব্যবহার করবে। কারণ তারা জানে পাবলিক প্লেসে গিয়ে কিভাবে নিজেকে পাবলিকের সামনে ভালো এবং বড় রাজনৈতিক নেতা হিসেবে উপস্থাপন করতে হয়। এখন আর রাজনীতি নাই, এখন আছে শুধু কে কাকে নিচে নামিয়ে নিজে বড় হবে। আগের মতো এখন আর সেই রাজনীতি নাই, এখন আছে শুধু কে কত টাকার মালিক হতে পারে। রাজনীতি এখন এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, মৃত লাশের উপর দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য দিতেও তাদের বিবেকে বাধে না। রাজ থেমে যায়। সিগারেটে লম্বা টান দিতেই নিলয় আবার বলে ওঠে, তার মানে আমজাদ সাহেব আর জামিন সাহেব এরা দুজনে একে অপরের শত্রু নয়। ওরা দুইজনে কেন বিভিন্ন মঞ্চে গিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে? নিলয়ের কথা শুনে রাজ মুচকি হাসল। জ্বলন্ত সিগারেটের আগুনগুলো অগ্নিশিখা যেন এক ভয়ঙ্কর রূপ দিচ্ছে। সিগারেটের কড়া স্মেল শত্রুপক্ষে সংঘর্ষের সৃষ্টির কারণ হতে চলেছে।